স্বাভাবিক দুনিয়ার বাইরেও এই পৃথিবীতেই অশরীরীদের জন্য আলাদা একটা দুনিয়া থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার স্বাভাবিক চোখে দেখতে পারে না, কারণ সেটা দেখার জন্য দি থার্ড আই অর্থাৎ এই দুই চোখের বাইরেও তৃতীয় একটা চোখের দরকার হয়, যেটা পেয়েছিল এই ছোট্ট মেয়েটা। একদম ছোট থেকেই সে মৃতদেরকে দেখতে পেত। স্বাভাবিকভাবে যেরকম আমাদের আশেপাশে মানুষগুলো ঘুরে বেড়ায়, সে দেখতে পেত তার আশেপাশে সকল মৃত মানুষ ঘুরে বেড়ায়। তবে কোনো এক সময় মেয়েটা যখন বড় হয়, তখন সেই অতৃপ্ত অশরীরীগুলো তাকে আক্রমণ করতে শুরু করে। কোনো এক সময় এক ভয়ানক ভুলের কারণে মেয়েটা চলে যায় সেই মৃতদের দুনিয়াতে। তখন কি হয়েছিল তার সাথে? সে কি কখনো সেখান থেকে ফিরে আসতে পেরেছিল? সেটা জানাতেই আজকে বলবো মাতা বাতিন অর্থাৎ ত্রিনয়ন সিনেমার গল্প। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। সময়টা 2005 সাল। এই মেয়েটার নাম আলিয়া। সে নিজের রুমে বসেই একটা বই পড়ছিল। তখন তার মা তাকে তার ছোট বোনের খোঁজ নিতে বাইরে যেতে বলে। আলিয়া তার মায়ের কথা মতো তার ছোট বোনকে বাইরে গিয়ে খুঁজতে শুরু করে, আর কোনো এক সময় সে তাকে খুঁজে পেয়েও যায়। তবে বিষয়টা খুব অদ্ভুত যে তার বোন একটা পুরনো গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে ডাক দেওয়ার পর এই ছোট্ট বোনটা জানায় যে গাছের পেছনে নাকি একটা লোক ভয়ানক চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু আলিয়া কিছুই দেখতে পায় না। তার ছোট বোনের নাম আবেল। আবেল তাকে জানায় এই অদ্ভুত লোকটা নাকি খুবই রেগেছিল, কারণ এই বাড়িটা নাকি তাদের, আর তারা কখনোই নিজেদের বাড়িতে অন্য কাউকে সহ্য করে না। তবে আলিয়া তার বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না। সে তাকে বলে এই সব কিছুই নাকি তার কল্পনা। এই বলে সে তাকে নিয়ে ফিরে যায়। আসলে আলিয়ার পরিবার রিসেন্টলি এই পুরনো বাড়িটা কিনে ফেলেছে, আর এখানেই তারা সেটেল হওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা কখনোই জানতো না এই বাড়ির অতীতটা কি ছিল, যেটা তাদের সাথে সাথে আমরাও সামনেই জানতে পারবো। দেখতে থাকুন। আবেল সবসময় ঘুমানোর সময় তার কানের কাছে একটা হেডফোন লাগিয়ে তারপর ঘুমায়। তার মা তাকে অনেকবার এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছে। সে উত্তরে জানায় এই হেডফোন খুলে ফেললে নাকি সে অনেক মানুষের আওয়াজ শুনতে পায়। কিন্তু তার মা বুঝতে পারে না যে অনেক মানুষ বলতে সে কাদের বোঝাচ্ছে। তাই এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে আবেলের মা তাকে বিদায় জানিয়ে ঘুমাতে ফিরে যায়। সেখানে ড্রয়িং রুমে আলিয়া তার পড়াশোনা করছিল, কিন্তু হঠাৎ সে কিছু অদ্ভুত চলাফেরা অনুভব করে। তাই আলিয়া তার ছোট বোন আবেলের রুমে তার খোঁজ নিতে যায়, আর তখনই হঠাৎ এক বিভৎস চেহারার একটা লোক আবেলের ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। ভেতরে তার ছোট বোন চিৎকার করছে, আর বাহিরে সে অস্থির হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই তার বাবা মাও সেখানে চলে আসে। তারপর দরজা ভেঙে ভিতরে যাওয়ার পর দেখা যায় আবেলের হাতে পায়ে কিছু ভয়ানক আঁচড় কাটার চিহ্ন। কিন্তু আলিয়া বুঝতে পারছে না সেই বিভৎস চেহারার জিনিসটা আসলে কি ছিল। তারপর অনেকটা সময় পার হয়ে যায়, প্রায় 12 বছর পার হয়ে গেছে। জায়গাটা ব্যাংকক। আলিয়া একটা জবের কারণে এখন এখানেই থাকে, আর আবেল থাকে তার বাবা মায়ের সাথে। এই ছেলেটার নাম দাবিন। আলিয়ার সাথে তার গত 6 মাস ধরে রিলেশনশিপ আছে। দাবিন একটা ফটোগ্রাফি এজেন্সির সাথে কাজ করে, তাই তার কাজের তেমন একটা চাপ থাকে না। সেখানে আজকে যখন একটা ক্যাফেতে তার একে অপরের সাথে কথা বলছিল, তখন আলিয়ার ফোনে একটা কল চলে আসে, আর কলটা রিসিভ করতেই তার পুরো চেহারাই বদলে যায়, কারণ তার বাবা মা নাকি একটা ভয়ানক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সে দ্রুত তার চাচার কাছে চলে যায়। তিনি জানান কিছু কারণবশত তার আসার আগেই তার বাবা মাকে দাফন করতে হয়েছে। সে আলিয়াকে শক্ত হতে বলে, কারণ সে যদি ভেঙে পড়ে তাহলে তার বোনকে দেখার মতো কেউ থাকবে না। আলিয়া অনেক চেষ্টা করে এবং নিজেকে সামলে নেয়। তারপর সে চলে যায় তার বোনকে দেখতে। আবেল একা একা বসে তার মা বাবার শোকে কাঁদছিল, আর সেখানে প্রথমেই আলিয়া দাবিনের সাথে তাকে পরিচয় করায়। তাকে শান্ত হতে বলে, কারণ তার বাবা মা চলে গিয়েছে, তাতে কি হয়েছে, সে তো আছে। তারপর সে তাকে বলে তাদের বাবা কোম্পানির পক্ষ থেকে তাদের থাকার জন্য যে বাড়িটা পেয়েছিল, সেখানে তারা আর এখন থাকতে পারবে না, তাই তাদের ফিরে যেতে হবে আবারও সেই পুরনো বাড়িতে, অর্থাৎ গল্পের শুরুতে যে বাড়িটাকে দেখলাম সেইখানে। কথাটা শুনে আবেল কিছুটা আশ্চর্য হয়। তারপর তারা 3 জন রওনা হয় তাদের হোমটাউন জিঞ্জিরার উদ্দেশ্যে। রাস্তায় আবেল থেকে বারবার বলছিল যে সেখানে না গেলে হয় না, ওখানে তারা ছাড়াও অন্যরাও থাকে। কিন্তু আলিয়া এই বিষয়গুলোকে তেমন গুরুত্ব দেয় না, কারণ আজ পর্যন্ত আবেলকে নিয়ে তারা যেখানেই সেটেল হয়েছে সেখানেই তার সব উদ্ভট কথাবার্তা তারা শুনেছে। আলিয়া তাকে বলে যে এগুলো নাকি তার কল্পনা, সেই জন্য এগুলো নিয়ে চিন্তা না করে। তারপর তারা পৌঁছে যায় নিজেদের সেই পুরনো বাড়িতে। সেই কেয়ারটেকার এখনও সেই বাড়ির যত্ন নেয়। তবে বাড়িতে ফিরে আসার পর আবেলের মধ্যে সেই পুরনো অনুভূতি আবারও জাগতে শুরু করে। একদিকে তার বোন নিজের বয়ফ্রেন্ডের সাথে সুন্দর সময় কাটায়, আর অপরদিকে আবেল আবারও সেই পুরনো অনুভূতি পেতে শুরু করে।
আবেল তার বাবা মার রুমে তাদের স্মৃতি মনে করতে গিয়ে ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই সেখানকার সাদা কাপড়ে মোড়ানো একটা ফার্নিচার তার দিকে ধেয়ে আসতে শুরু করে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। রাতের বেলায় আলিয়া যখন তাকে ডাকতে আসে তখন ভেতর থেকে আবেলের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। আলিয়া তাকে খাবারের জন্য ডাকতে শুরু করে। আজকে নাকি তার জন্য তার পছন্দের খাবার ফ্রাইড রাইস সে তৈরি করেছে, কিন্তু তবুও তার কোনো সাড়া শব্দ নেই। তাই আলিয়া তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাতের বেলা ক্ষুধার কারণে আবেল অন্ধকারের মধ্যেই কিচেন রুমে খাবার খুঁজতে চলে আসে। আর ঠিক তখনই তার কানে অদ্ভুত কিছু আওয়াজ আসতে শুরু করে। সে মনে করে তার বোন হয়তো নিচে নেমেছে, কিন্তু গিয়ে দেখে না, এখানে তার বোন আসেনি। কিন্তু যখন সে খাবার নিয়ে উপরে যাচ্ছিল তখন তার পিছনে পর্দার আড়ালে কেউ যেন লুকিয়ে থাকে। এই বিষয়টা আবেল অনুভব করতে পারে, কিন্তু পেছনে তাকালে সে কিছুই দেখতে পায় না। তবে সেটা তখনও তার পেছনেই নিচে হামাগুড়ি দিয়ে আসছিল। একদম উপরের ফ্লোরে ওঠার পর আবেল এবার তার পায়ে কিছুর স্পর্শ অনুভব করে। নিচে তাকাতেই সে দেখতে পায় এক দানবীয় ভয়ানক চেহারার মানুষ তার পা দুটো জড়িয়ে আছে। ওদিকে আলিয়া তখনও ঘুমাচ্ছিল, কিন্তু তার ঘুম ভেঙে যায় একটা প্লেট ভাঙার আওয়াজ শুনে। সেখানে যাওয়ার পর আলিয়া আর দাবিন শুধু ভাঙ্গা প্লেটটাকে দেখতে পায়। আবেলকে তারা আর কোথাও খুঁজে পায় না। তারপর তারা খোঁজ নিতে আবেলের রুমে চলে যায়, আর সেখানে দেখা যায় সেখানে চাদরের নিচে সে ভয়ে কাঁপছে। আলিয়া তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আবেল ঠিক তাই বলে যা সে দেখেছে, কিন্তু প্রতিবারের মতো আলিয়া আবারও তাকে অবিশ্বাস করে। সে বলে এটা তার মানসিক সমস্যা, এবার তাকে কোনো ভালো ডাক্তার দেখাতে হবে। আলিয়ার মতে এগুলো শুধুমাত্র সে হ্যালোসিনেশন করে। কিন্তু তখনই আবেল রেগে ওঠে। এগুলো তার হ্যালোসিনেশন নয়, সে মৃত মানুষদেরকে দেখতে পায়। এমনকি আজকে সে তার বোনকে ওই কথাগুলো বলে যেগুলো আজ পর্যন্ত সে লুকিয়ে রেখেছে। আসলে আবেলের মা একদম শুরু থেকেই জানতো আবেলের সমস্যার কথা, তাই সেই সময়টাতেই তার মা তাকে বু উইন্ডু নামের এক ওঝার কাছে নিয়ে গিয়েছিল। ছোট থেকেই আবেলের এক বিশেষ ক্ষমতা ছিল, যেটার মাধ্যমে সে মৃত মানুষদের দেখতে পেত। সেখানে বু উইন্ডু তাকে জানিয়েছিল এই বাড়িটা যত দ্রুত সম্ভব তাদের ছেড়ে দিতে হবে। সেই সময়টাতে সে কিছু রিচুয়ালের মাধ্যমে আবেলের এই ক্ষমতাটাকে কিছুটা আটকে রেখেছিল। কিন্তু যখন তার মা বাবা মারা গেল আর তারা আবারও সেই বাড়িতে ফিরে আসলো, এখন আবারও আবেলের সেই সুপ্ত ক্ষমতা জেগে উঠেছে। এতদিন সে তার বোনকে কিচ্ছু জানায়নি, কারণ সে কখনো তার কথা বিশ্বাস করার চেষ্টাই করেনি। কিন্তু আজকে তাকে সব জানাতেই হচ্ছে, কারণ ঘটনাটা এবার নাগালের বাইরে চলে যাচ্ছে। আগে শুধুমাত্র তারা তাকে ভয় দেখাতো, কিন্তু এখন ধীরে ধীরে তারা আবেলের ক্ষতি করতে যাচ্ছে। তাই পরের দিন আলিয়া তার বোনকে নিয়ে চলে যায় সেই পুরনো ওঝার কাছে। সেখানে তারা পরিচিত হয়। আবেল বারবার তার কাছে রিকোয়েস্ট করে যেন সে তার বোন আলিয়াকে তার ত্রিনয়ন অর্থাৎ তৃতীয় চোখের কথা জানায়। এখন আবেলের সাথে তার পরিচয় ছোটবেলা থেকেই, তাই সে তার সকল আবদার রাখে। সে তাকে জানায় প্রত্যেকটা মানুষই জন্মের সময় দুটো চোখের পাশাপাশি তৃতীয় একটা চোখ আর ষষ্ঠ একটা ইন্দ্রিয় নিয়ে জন্মায়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সুপ্ত অবস্থায় থাকে এবং বেশিরভাগ মানুষেরই আজীবন বন্ধ অবস্থায় থাকে। কিন্তু দুনিয়ার অল্প কিছু মানুষ আছে যারা এক বিশেষ ক্ষমতার অধিকারী হয়। সেই ক্ষমতার মাধ্যমে তারা পৃথিবীর অতি প্রাকৃত বিষয়গুলোকে দেখতে পায়, যার মাধ্যমে তারা মৃত মানুষদেরকেও দেখতে পারে। অন্যান্য বিষয়গুলোর তুলনায় অশরীরদেরকে দেখা অর্থাৎ মৃতদের দুনিয়া দেখতে পাওয়াটা অনেকেই সহ্য করতে পারে না, যেমনটা হয়েছে তার বোন আবেলের সাথে। আসলে তার এই ক্ষমতা সে পেয়েছে তার নানির কাছ থেকে। তার নানিও শুরু থেকেই এই ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু আলিয়া তার এসব কথা কেন জানি তেমন গুরুত্ব দিতে চাইছে না। সে বলে এগুলো তার কাছে ততটাই অর্থহীন যতটা একটা বাচ্চার গল্পের মতো। সে তাকে জিজ্ঞাসা করে যার জন্ম থেকেই এই চোখটা বন্ধ, কোনো শক্তির মাধ্যমে সেটা খোলা সম্ভব কিনা। বু উইন্ডু তাকে জানায় হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাই আলিয়া তার কাছে রিকোয়েস্ট করে এটা বিশ্বাস করানোর জন্য যেন সে তার ত্রিনয়ন খুলে দেয়। সে প্রথমে রাজি হচ্ছিল না। সে তাকে সাবধান করে একবার খুলে গেলে এটাকে বন্ধ করা কিন্তু অসম্ভব। এই অতি প্রাকৃত বিষয়গুলো সারা জীবনে তার সাথে থাকবে, সবাই এটা সহ্য করতে পারে না। তবে আলিয়া যেহেতু কিছুই বিশ্বাস করছিল না, তাই এবার ব্যাপারটা বু উইন্ডুরও গায়ে লেগে যায়। তাই সে সাথে সাথে রাজি হয়ে যায়। তারপর শুরু হয়ে যায় সেই বিশেষ রিচুয়াল। বু উইন্ডু প্রথমে আলিয়াকে একটা চেয়ারে বসিয়ে তার নিজের বুকে হাত রাখতে বলে। তারপর তিনি তার দুই চোখে কালো একটা ফিতা দিয়ে বেঁধে দেয় এবং বিশেষ মন্ত্র পড়তে শুরু করে, যার কারণে কিছুটা সময় পর আলিয়া অস্বস্তির শিকার হয়। এখানে বড়ই অদ্ভুত কিছু অতি প্রাকৃত ঘটনা ঘটতে শুরু করে। তারপর এক সময় রিচুয়ালটা শেষ হয় আর বু উইন্ডুর কথা অনুযায়ী তার ত্রিনয়ন খুলে যায়।
সে ওখান থেকে উঠে সামনে দেখতে শুরু করে, কিন্তু তেমন কিছু দেখতে পায় না। সবকিছুই তার কাছে স্বাভাবিক লাগছে, যার কারণে সে আবারও তাকে অবহেলা করে কথা বলতে শুরু করে। আর সেখান থেকে চলে যাওয়ার পর বাড়ি ফিরে সে আবেলকে সরাসরি জানিয়ে দেয় আগামীকাল তাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তারপর তার বয়ফ্রেন্ড দাভিন তাকে বিদায় জানায়, কারণ তার এজেন্সি থেকে নাকি একটা ইমার্জেন্সি কাজ এসেছে, তাকে এখনই চলে যেতে হবে। কিন্তু ভেতরে যাওয়ার পর আলিয়া নিজের হাতে কিছু অদ্ভুত দাগ দেখতে পায়, যেগুলো দেখে সে অনেক অবাক হতে শুরু করে। রাতের বেলা সে পাশের হসপিটালে নিজের চেক আপ করাতে যায়, হয়তোবা তার অ্যালার্জির সমস্যা হয়েছে। ভেতরে যাওয়ার পর সে যখন অপেক্ষা করছিল, সে দেখে তার পাশে একটা অসুস্থ বাচ্চা মেয়ে হুইল চেয়ারে বসে আছে। বাচ্চাটা তাকে ইশারা করে দেখায় যে ওখানে কাউন্টারে নাকি তার মা। সে যেন তার মাকে বলে দেয় যে সে তার বাবাকে অনেক ভালোবাসে। কিন্তু তখনই ওয়েটিং লিস্টে আলিয়ার নাম চলে আসে আর সে চেক আপ করাতে চলে যায়। ডক্টর তাকে জানায় অতিরিক্ত চিন্তা আর স্ট্রেস নেওয়ার কারণে তার শরীর কিছুটা দুর্বল হয়ে গেছে, তাছাড়াও তার অ্যালার্জির সমস্যাও কিছুটা আছে। ডক্টর তাকে ওষুধ লিখে দিলে ওটা নিয়ে সে বাইরে বের হয়, কিন্তু ফিরে এসে ওই বাচ্চাটাকে সে আর খুঁজে পায় না। তাই বাচ্চাটা যে মহিলাকে তার মা বলেছিল তাকে গিয়ে সে বলে, আপনার মেয়ের নাম কি তিশা? সে স্বীকার করে যে হ্যাঁ। তখন আলিয়া তাকে জানায়, তিশা আমাকে একটু আগে বলল যেন আমি আপনাকে বলে দেই যে তার বাবাকে খুবই ভালোবাসে। কিন্তু তখনই মহিলাটা অবাক হয়ে যায়। সে জানায়, আপনি কি আমার সাথে মজা করছেন? আলিয়া বিষয়টা বুঝতে পারে না, কিন্তু যখন সে জানতে পারে যে আজকে সকালেই তার মেয়ে মারা গিয়েছে, তখন আর তার বোঝার বাকি থাকে না। আলিয়া দ্রুতই সে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করে এই হুইল চেয়ারে একটা মেয়ে বসেছিল, সে কোথায়? তখন তিনি জানায় এখানে নাকি কেউ বসেই ছিল না, আলিয়া নাকি নিজেই নিজের সাথে কথা বলছিল। এবার সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বুঝতে পারে। সে হসপিটালের ওয়াশরুমে গিয়ে আবেলকে কল করে, তাকে সে জিজ্ঞাসা করে যে সে কিভাবে বুঝতে পারতো যে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। আবেল তাকে জানায় কিছু কিছু ক্ষেত্রে তারা একদম স্বাভাবিক মানুষের মতো সামনে আসে, তাই বোঝা যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এদেরকে ভয়ানক রূপে দেখতে পাওয়া যায়, তাই বুঝতে অসুবিধা হয় না। এই বলতে বলতেই আলিয়া তার সামনে ওয়াশরুমে একটা আওয়াজ শুনতে পায়। সে যখন নিচে তাকায় এক বিভৎস পা সে দেখতে পায়, আর সেটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসতে শুরু করে। আলিয়া যখন ভয় পেয়ে ফার্মেসিতে ওষুধ আনতে যায়, সেখানেও তার ডান পাশে অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হওয়া এক মৃত মানুষকে সে দেখতে পায়। এবার তার আর বিশ্বাস না করে উপায় নেই, সে আবারও ভয় পেয়ে লিফটে ঢুকে পড়ে আর গ্রাউন্ড ফ্লোরটা সেট করে দেয়। কিন্তু মাঝ পথেই লিফটের সমস্যা হতে শুরু করে, লিফটটাও থেমে যায়। তখন নিজের ফোনের ডিসপ্লে রিফ্লেকশনে ভয়াবহ কিছু অবয়ব দেখতে পায়, তবে এবার সে উপরে তাকায় না, বরং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। একটু পর লিফটের সমস্যা আবারও ঠিক হয়ে যায়, কিন্তু নিচে নামার সময় ভয়ানক কিছু একটা তাকে ধরতে আসে। তবে আলিয়া সময় মতো সেখান থেকে চলে যায়। সে যখন গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, তখন তার গাড়ির সামনে হঠাৎ একটা অশরীরী এসে ধাক্কা খায়। তবে আলিয়া বিষয়টা বুঝতে পারে না, তাই সে ঘটনা যাচাই করার জন্য বাইরে যায়। আর তখনই আবারও তার সাথে বিভৎস কিছু ঘটনা ঘটতে শুরু করে। সে ভয়ানক চেহারা নিয়ে একটা মেয়ে তার কাছে সাহায্য চাইছে, একদম ভয়ানক তার কণ্ঠস্বর। আলিয়া শুধু ভয় পেয়ে পেছনে সরে যায়, কিন্তু একদম শেষ মুহূর্তেই আলিয়া চমকে ওঠে। পার্কিংয়ে উপস্থিত থাকা মানুষগুলো দেখছিল যে মেয়েটা একা একাই পাগলের মতো করছে, তাই অনেকেই তামাশা দেখছিল। আলিয়া তার গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। প্রথমেই সে নিজের বোনকে গিয়ে জড়িয়ে ধরে, তারপর তাকে জিজ্ঞাসা করে এখন আমি কি করব। আবেল জানায় যে সেটা সে নিজেও জানে না, তবে বু উইন্ডোর থেকে যা সে শুনেছে সেটা হলো তারাই পৃথিবীতে রয়ে গেছে যাদের কোনো ইচ্ছা অপূর্ণ আছে, তাই তারা ওই সকল মানুষের পেছনে পড়ে যারা তাদের ভাষা বুঝতে পারে, যারা তাদেরকে দেখতে পায়। কিছু কিছু ক্ষেত্রে তারা ভয়ানক হয়, আর কিছু ক্ষেত্রে অনেক ভালোও হয়, তবে খারাপের সংখ্যাই অনেক বেশি। তবে সেখানে তাদের উচিত ভয় না পাওয়া আর তারা কি চায় সেটা শোনা, যেটা আজ পর্যন্ত সে কখনো করতে পারেনি। কারণ সে যতই তাদের মুখোমুখি হয় ততই সে তাদেরকে ভয় পায়, আর এটা তার বোন আলিয়ার জন্য একদমই নতুন। আজকে আলিয়া নিজের ঘরে গিয়ে তার বালিশ নিয়ে আসে, কারণ আজকে একা ঘুমানোর সাহস তার নেই। ঘুমানোর আগের সময়টাতে সে তার বোনের সাথে অনেক কথা বলে। এর আগ পর্যন্ত শুধুমাত্র সে বিষয়গুলিকে অবিশ্বাস করত, কিন্তু আজকে যখন ঘটনাগুলো তার নিজের সাথে ঘটছে, তখন সে বুঝতে পারছে তার বোনের প্রতিটা কথা কতটা সত্যি ছিল। আবেল আলিয়াকে তার হেডফোনটা দিয়ে দিতে চায়, কিন্তু আলিয়া সেটা নেয় না, যার কারণে রাতে ঘুমানোর সময় ঠিক মাঝের সময়টাতে আলিয়া কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে জানে এটা স্বাভাবিক কিছু নয়, কিন্তু তবুও সে এগিয়ে যায়, কারণ এই সমস্যার সমাধান তাকে করতেই হবে। তাই এগুলোকে ভয় না পেয়ে তাদের সাথে কথা বলতে হবে, জানতে হবে যে তারা কি চায়। কিন্তু কাউকেই সে দেখতে পায় না। তবে ফেরত আসার সময়
সে কিচেন রুম থেকে আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় ওখানে কেউ নেই, কিন্তু একটা চাকু নিজে নিজেই চলছে। তবে সে থমকে যায়, কারণ আয়নার মধ্যে সেটার অবয়বকে সে দেখতে পাচ্ছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। সে যখন উপরে তাকায় তখনই সেটা তার সামনে চলে আসে। আলিয়া পেছনে সরে যেতে শুরু করে আর চিৎকার করে, আর সাথে সাথে সেখানে আরও একটা ছোট বাচ্চাকে সে দেখতে পায়। তার প্রত্যেকেই যেন তাকে ঘিরে ধরতে চাইছে। কোনো এক সময় আলিয়া দেয়ালের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর সেখানেই সে ওই মৃতদের পুরো পরিবারকে সে দেখতে পায়। আর যখন সবকিছু ঠান্ডা হয়ে যায় তখন আলিয়া এবার সাহস করে বাইরে বেরিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করে তারা আসলে কি চায়, তাদের আসলে কি দরকার, কি করলে তারা তার পিছু ছাড়বে। আর ঠিক তখনই সে মৃত পরিবারের সবাই আলিয়ার পা টেনে ধরে। আলিয়া চিৎকার করতে শুরু করে, কিন্তু অপরদিকে তার বোনের কানে হেডফোন লাগানো ছিল। অবশ্য সে ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু মনে করতে শুরু করে এগুলো হয়তোবা সেই মৃতদের আওয়াজ, তাই সেটা সে আর তেমন গুরুত্ব দেয় না। আর এইদিকে সেই মৃতদের পরিবার এবার তার বোনের পায়ে ভয়ানক আঁচড় কাটতে শুরু করেছে। আর অপরদিকে আবেল খেয়াল করে তার পাশে তার বোন নেই, তাই সে তার বোনকে খুঁজতে নিচে নেমে আসে। কিন্তু যেখানে একটু আগে আলিয়া ছটফট করছিল সেখানে এখন কেউ নেই। এমনকি আবেলের সাথেও এবার ভয়ানক কিছু ঘটনা ঘটতে শুরু করে। তাই সে দৌড়েই একটা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর সেই রুমের আলমারির ভিতর থেকেও কিছু অদ্ভুত আওয়াজ সে শুনতে পায়। তবে সেখানে কোনো অশরীরী ছিল না, বরং তার বোন আহত অবস্থায় ভয় পেয়ে লুকিয়েছিল। তাকে দেখে আলিয়া যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরদিন তারা দুই বোন এবং দাভিন এই সকল কিছু হওয়া নিয়ে বউ উইন্ডোর সাথে দেখা করতে আসে। তাকে সবকিছু জানানোর পর সে নিজের কিছু জিনিসপত্র গোছগাছ করে এই বাড়িতে আসে। সে নিজের হাতে একটা বিশেষ যন্ত্র বের করে, যেটা শুভ আর অশুভ শক্তির মাঝে ভাগাভাগি করবে। যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে শুরু করে তার মানে এখানে শুভ শক্তি আছে, আর যদি বিপরীত দিকে ঘুরে তার মানে বুঝতে হবে এখানে অশুভ শক্তি। দেখা যায় সেটা বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে, অর্থাৎ এটা নিশ্চিত হওয়া গেল এই বাড়িতে কোনো শুভ নয়, বরং অশুভ শক্তির রাজত্ব। এখন তারা এগুলো কেন করছে এই বিষয়টা জানার জন্য বউ উইন্ডো একটা বিশেষ রিচুয়াল পালন করতে শুরু করে, যেখানে তারা প্রত্যেকেই একে অপরের হাত ধরে চোখ বন্ধ করে এর কারণ অনুসন্ধান করার চেষ্টা করবে। তারপর তারা ঠিক তেমনটাই করে। বউ উইন্ডো বারবার তাদের সাবধান করে ঘটনা চলার সময় তারা কোনো মতেই যেন তাদের নিজেদের চোখ না খোলে, সবকিছু ঠিকঠাক মতোই করতে শুরু করে। সেখানে তারা তিনজন আসলেও দাভিন তাদের সাথে ছিল না। এর কারণ জিজ্ঞাসা করলে তিনি জানায় সেই শক্তি নাকি দাভিনের সাথে কথা বলতে ইচ্ছুক না। তারা এই রিচুয়ালের মাধ্যমে সেই সময়টাতে চলে গিয়েছে যে সময়টাতে সেই মৃত পরিবার জীবিত ছিল, আর যেদিন তারা মারা গিয়েছিল সবকিছুই ঠিক ছিল। পুরো পরিবার তখন ঘুমিয়েছিল, যখন হঠাৎ বাড়ির জানালা ভেঙে একটা চোর ঢুকে পড়ে। সে তাদের লকার ভেঙে টাকা পয়সা চুরি করতে শুরু করে, কিন্তু কোনো এক কারণে সেই পরিবারের ছেলেটার বাবার ঘুম ভেঙে যায়। আর তাকে আটকাতে গেলে সেই চোর তার একটা পা একদম দু টুকরো করে ফেলে। সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। তারপর সেই পুরো পরিবারটাকে সেই চোর একটা বন্ধ আলমারিতে আটকে দেয়, আর সেখান থেকে সবকিছু চুরি করে তারা পালিয়ে যায়। আর এদিকে আলমারির ভিতরে অক্সিজেন কমতে কমতে এক সময় পুরো পরিবারটা দম বন্ধ হয়ে মারা যায়। এটাই ছিল সেই সম্পূর্ণ ঘটনা, যে কারণে সেই অতৃপ্ত আত্মাগুলো এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায়। প্রত্যেকেই যখন স্বাভাবিক হয় এই বিষয়টা জানার পর বন্ধু তাদেরকে জানায় ওরা নাকি কখনোই নিজেদের এরকম মৃত্যু মেনে নিতে পারেনি। এমনকি আলিয়ার বাবা যখন এই বাড়িটা কিনেছিল তখনও তারা মেনে নিতে পারেনি যে বাড়িতে অন্য কেউ থাকবে, কিন্তু তারা বিষয়টাকে উপেক্ষা করে বছরের পর বছর এই বাড়িতে থেকে গেছে। তখন অবশেষে এখন সেই পরিবার তাদের থেকে প্রতিশোধ নিতে চায়। তারা নাকি তাদের দুই বোনকে অশরীরীদের দুনিয়ায় নিয়ে যেতে চায়। এই ঘটনায় তারা বুঝতে পেরেছে দাভিনকে সেই মৃত পরিবার মোটেও পছন্দ করছে না, তাই তার এটাই ভালো হবে যেন ঘটনা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সে সেখানে না আসে। সে তাদেরকে জানিয়ে দেয় এখানে থাকাটা মোটেও নিরাপদ নয়, কিন্তু আলিয়ার কথা হলো এটা ছাড়া তাদের যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই। এটা তার উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পেয়েছে। এখন অন্য কোথাও যাওয়ার মতো তাদের কাছে পর্যাপ্ত টাকাও নেই। আলিয়া জিজ্ঞাসা করে এটা ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা নেই, তাদেরকে কি তাদের দুনিয়ায় ফেরত পাঠানো সম্ভব না? তখন তিনি জানায় অবশ্যই আছে, কিন্তু সেটা খুব বিপজ্জনক হতে পারে। যার কারণে তারা তিনজন মিলে আবারও একটা রিচুয়াল পালন করতে শুরু করে। তারা একে অপরের হাত ধরে বউ উইন্ডোর কথা অনুযায়ী মন্ত্র উচ্চারণ করতে শুরু করে, আর সেই অতৃপ্ত আত্মাদের জগতে প্রবেশের দ্বার খোলার চেষ্টা করতে শুরু করে। কিন্তু অনেক চেষ্টার পরেও কিচ্ছু হচ্ছে না। বউ উইন্ডো আলিয়াকে সাবধান করে যেন সে মোটেও দুর্বল না হয়। তারা আবারও তাদের রিচুয়াল পালন করতে শুরু করে, কিন্তু তিনি যে ভয় পেয়েছিল ঠিক সেটাই হয়। সেই অশুভ শক্তি আলিয়াকে নিজেদের বশে করে ফেলে আর তাকে নিয়ে যায় অতৃপ্ত আত্মাদের দুনিয়ায়।
সেখানে আলিয়া সেদিনের এই ঘটনাটার পরের মুহূর্তটা দেখতে পায়। সে দেখতে পায় সবাই শেষ হয়ে গিয়েছে, যা হবার হয়ে গিয়েছে। আলিয়া সেখানে বসে কাঁদছিল। ঠিক তখনই সেই মৃতগুলো আবারও জেগে ওঠে আর আলিয়াকে কাবু করার চেষ্টা করে। বাস্তবে সেখানে আলিয়া চোখ বন্ধ করে ছটফট করছিল। এভাবে একসময় তাকে সম্পূর্ণ বশীভূত করে নেওয়া হয়, যার কারণে আলিয়াকে এখন আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তারা কোনো রকমে আলিয়াকে খাটের সাথে বেঁধে ফেলে আর বোঝার চেষ্টা করতে শুরু করে যে আসলে তারা কি চাইছে, তারা কেন নিজেদের দুনিয়ায় ফেরত যেতে চাইছে না। সেখানেই তারা বুঝতে পারে এই পরিবার নিজেদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, যার কারণে বু উইন্ডু এবং আবেল আবার চলে যায় সেই অতীতের ঘটনায়, যেখানে সেই চোর সবকিছু লুটপাট করে তাদের মেরে ফেরত চলে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তটায় একবার নিজের মুখোশ সে খুলে আর দেখা যায় এ হলো তাদের বাড়ির সেই কেয়ারটেকার, যে নাকি সেই সুযোগে তাদের মালিককে মেরে সব টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আর এজন্যই মূলত সেই অতৃপ্ত আত্মাগুলো সুযোগ খুঁজছিল কখন তারা একটা মানুষের উপর ভর করতে পারবে আর কখন নিজেদের প্রতিশোধ পূর্ণ করতে পারবে। আলিয়া অশুভ শক্তির দ্বারা এতটাই কাবু হয়ে পড়ে তাকে আর আটকে রাখা যায় না। যে খাটের সাথে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেই খাট ভেঙে এসে বেরিয়ে পড়ে ওই কেয়ারটেকারকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। তাকে দেখতে এবার খুবই ভয়ানক লাগছে, মনেই হচ্ছে না যে এটা আলিয়া। সে সরাসরি গিয়ে কেয়ারটেকারের বাসায় চলে যায় আর দরজা খোলার সাথে সাথেই তার উপর আক্রমণ করতে শুরু করে। তাকে সে বলতে শুরু করে কেন সে তার ফ্যামিলিকে মেরেছিল, কি করেছিল তার ফ্যামিলি। তার যদি টাকার প্রয়োজন হতো তাহলে টাকা নিয়ে চলে যেত, কেন সে তাদেরকে এভাবে মেরে দিল। তখনই তার মুখে জানা যায় যে ফ্যামিলি নাকি তার উপর অনেক খারাপ ব্যবহার করেছে, এমনকি একটা সামান্য ভুলের কারণে তার বেতনটাও তারা ঠিক মতো দিত না। তাছাড়াও তার টাকার খুব দরকার ছিল। এক দুর্ঘটনায় তার 7 মাসের প্রেগনেন্ট ওয়াইফের গর্ভে তার যখন সন্তান জখম হয়েছিল তার কাছে তখন সে টাকার জন্য অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু পরিবারের কর্তা তাকে কখনো টাকা দেয়নি, যার কারণে তার সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। আর এটার প্রতিশোধ নিতেই আর নিজের চাহিদা পূরণ করার জন্য সে চুরি করতে যায়, কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়ার কারণে সে পরিবারকে সম্পূর্ণ শেষ করে দিয়েছিল। কিন্তু এখন যতই সে ক্ষমা চাক, পরিবারটাকে নৃশংসভাবে শেষ করে দেওয়ার শাস্তি তাকে পেতেই হবে। প্রথমে আলিয়া তার বুকে আঘাত করে, তারপর বাগানের পাতা কাটার জন্য বিশেষ একটা কাঁচি এনে তার বুকে ঢুকিয়ে দেয় আর এভাবেই সে ওখানে মারা যায়। একদম শেষ মুহূর্তে যখন আবেল আর বু উইন্ডু তাকে আটকাতে আসে তখন আলিয়ার মধ্য থেকে এই অশুভ শক্তি আবেলের মধ্যে প্রবেশ করে, যার কারণে আলিয়া সুস্থ হয়ে গেলেও তার ছোট বোন একদম কোমায় চলে যায়। কারণ শুরুতেই একটা ঘটনায় জানা গিয়েছিল সেই অশুভ শক্তি তাদের 2 বোনের উপরেও অনেকটা রেগে আছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবেলকে বেছে নিয়েছে। আবেল সেই ঘটনায় কোমায় চলে যায়। সেখানে হাসপাতালে আলিয়া বু উইন্ডুর কাছে তার বোনকে ফিরিয়ে আনার উপায় জানতে চায়, কিন্তু সে জানায় এটা খুবই বিপজ্জনক। যে একবার মৃতদের দুনিয়ায় চলে গিয়েছে সে কখনো ফিরে আসতে পারেনি। তবে একটা উপায় আছে, যদি কোনো মৃত মানুষ কাউকে সাহায্য করে তাহলে সেখানে দুজনের ক্ষমতা একত্রিত হলে বাকিরা বিভ্রান্ত হবে, হয়তোবা তাকে ফিরিয়ে আনাও সম্ভব হবে। কিন্তু আলিয়া কিছু বুঝতে পারছে না। তখনই বু উইন্ডু তাকে এক অস্বাভাবিক সত্য কথা জানায়, যেটা হলো এতদিন ধরে যে মানুষটাকে সে নিজের বয়ফ্রেন্ড ভেবে এসেছে সে আসলে স্বাভাবিক কোনো মানুষ নয়, সেও মৃতদের দুনিয়ারই একজন। এটা শুনতে পেয়ে আলিয়া থমকে যায়। এজন্যই সে রিচুয়াল পালন করার সময় বাকিরা সম্পূর্ণ ঘটনাটা দেখতে পেলেও দাভিন সেখানে যেতে পারেনি। আসলে ছোটবেলা থেকে আবেলের সাথে সাথে আলিয়ারও তৃতীয় চোখ কিছুটা খোলা ছিল, কিন্তু সে ছিল অনেক সাহসী, তাই তার কাছে যে মৃতরা আসলেও তার উপর তেমন প্রভাব বিস্তার করতে পারতো না। হয়তো যখন বু উইন্ডোর রিচুয়ালের মাধ্যমে তার তৃতীয় চোখ সম্পূর্ণ খুলে যায় তখন দেখেই সবকিছু অনুভব করতে শুরু করে। সেই শুরু থেকেই যে দাভিনকে সে দেখে এসেছে সে কোনো বাস্তব মানুষ ছিল না। আর এই ঘটনা জানতে পেরে সে নিজেকেই নিজে বিশ্বাস করতে পারে না। আসলে দাভিনের সাথে তার বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না। তবে 4 বছর পর সবকিছু মীমাংসা করে তার বাবার সাথে যখন দেখা করতে বের হয়েছিল তখনই তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, যার কারণে তার বাবার সাথে তার মিলনের ইচ্ছাটা অপূর্ণই থেকে যায় আর এটাই তাকে দুনিয়াতে রেখে দিয়েছে। অবশ্য সে পরবর্তীতে তার বাবার কাছে গিয়েছিল, কিন্তু তার বাবার সেই চোখ ছিল না যে সে তার ছেলেকে দেখতে পাবে। তবে এখন এগুলোতে ভেঙে পড়ার সময় নাই। বু উইন্ডু আবেলকে বাঁচানোর জন্য সম্পূর্ণ প্ল্যান করে ফেলেছে। সে দাভিনকে বোঝায় যে এই দুনিয়া তার থাকার জায়গা না। তারা দুজন যখন আবেলকে বাঁচাতে সক্ষম হবে তখন যেন দাভিন সময় মতো সেখান থেকে রাস্তা পেলে সেদিকেই চলে যায়। তারা সেই প্রস্তুতি নিতে শুরু করে। আবারও আগের মতো একে অপরের হাত ধরে তারা চলে যায় মৃতদের দুনিয়াতে। তারা এবার একটা টানেলের মতো জায়গায় পৌঁছে যায়। সেখানে একদিকে হলো বাস্তব দুনিয়াতে পৌঁছে যাওয়ার রাস্তা আর আরেকটা দিক হলো দাভিনের নিজেদের দুনিয়াতে ফিরে যাওয়ার রাস্তা। তারা সেখানে অন্য একটা রাস্তা ধরে সামনে এগোতে শুরু করে।
তারা যতক্ষণ একে অপরের হাত ধরে থাকবে ততক্ষণ এই অশুভ মৃতদের দুনিয়ার কেউ তাদের আলাদা করে চিনতে পারবে না। বাকিরা মনে করবে তারা তাদেরই সদস্য। এভাবে একে অপরের হাত ধরে তারা সামনে এগুতে এগুতে অনেক বিভৎস কিছু তারা দেখতে পায়। আর অবশেষে তারা পৌঁছে যায় আবেলের কাছে। আবেলকে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সেখানে খাঁচা থেকে তাকে বের করার সময় হঠাৎ তারা ভুলে গিয়েছিল যে তাদের একে অপরের হাত ধরে রাখতে হবে, যার কারণে সেখানকার এক অশুভ শক্তি তাদের উপর আক্রমণ করে। কিন্তু সাথে সাথে তারা আবারও নিজেদের হাত ধরে ফেলে, যার কারণে তার মনে হতে শুরু করে যেন তারা তাদেরই একজন। এভাবেই তারা ধীরে ধীরে এগোতে শুরু করে। তারা ফিরে যেতে শুরু করে সেই জায়গায় যেখান থেকে তাদের বাইরে বের হওয়ার রাস্তা। কিন্তু সেই অশুভ শক্তিটা এখনও তাদের পিছু করছে। কিন্তু যতই হোক তাদের ভয় পাওয়া যাবে না। তারা ভয় পেলেই বাকিরা শক্তিশালী হবে। এভাবে কোনো এক সময় তারা আবারও বাস্তব দুনিয়ায় পৌঁছানোর রাস্তা পেয়ে যায়। এদিকে বাস্তবে বু উইন্ডো সেই দরজাটাকে খোলা রেখেছে, মূলত এজন্যই যে তাদের সাথে যেতে পারেনি, কারণ এই দরজায় একজনের পাহারা দিতে হবে যেন অন্য কেউ এখান দিয়ে বাইরে না আসতে পারে। এক সময় প্রথমে আবেল বাস্তব দুনিয়ায় ফিরে আসে, আর অবশেষে আলিয়াও নিজের ভালোবাসার মানুষটাকে শেষ বিদায় জানিয়ে দেয়। দাভিন তাকে জানায় সে তার জীবনে আরও ভালো সঙ্গী পাবে, এই দুনিয়া তার জন্য নয়, তাকে ফিরে যেতেই হবে। আর এই বলে আলিয়াকে তার বাস্তব দুনিয়ায় সে ফিরিয়ে দেয় আর নিজে চলে যায় তার নিজের দুনিয়ায়। সেখান থেকে এই ঘটনা 2 বছর সামনে এগিয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো এখন 2 বোনের জন্য খুবই স্বাভাবিক হয়ে গেছে। যেমন তারা দুজন আজকে বু উইন্ডোর সাথে দেখা করতে এসেছে। আলিয়া জানায় তার অফিসে নাকি সে এই মাসে 2টো অশরীরীকে দেখেছে, তারা শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকে, আর সে বুঝতে পেরেছে তারা খারাপ নয়। আর আবেল জানায় তার স্কুলেও সে একটা অশরীরীকে দেখেছে, তাকে সে কিছু বলতে চায়। এটা শুনে বু উইন্ডো তাদেরকে পরামর্শ দেয় তারা যে ক্ষমতা পেয়েছে সেটাকে যেন তারা যথাযথ ব্যবহার করে। এখন তারা যেহেতু তাদের ক্ষমতা সম্পর্কে ভালোভাবে জানে, তাদের উচিত সেই অতৃপ্ত আত্মারা কি চায় সেটা জিজ্ঞাসা করা, আর সম্ভব হলে তাদের সাহায্য করা। তারা দুজন সেটাই করতে শুরু করে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্প, দি থার্ড আই। এই মুভির আর একটা সিকুয়েল আছে, যেটা হলো মাতাবাতিন 2। আপনারা যদি সেটার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে কমেন্টে পার্ট 2 লিখে আমাকে জানান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত হবে যে এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে নাকি আসবে না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার পরের আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, এরকমই আরেকটা ভয়াবহ গল্প দেখতে চাইলে ডান পাশের এই ভিডিওটাতে ক্লিক করুন।